নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 52 নিয়ে আলোচনা করব। এর আগে যেসব সেটগুলো আলোচনা করেছি, যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। দেখতে পারবে যে জিকে পড়ানোর ধরনই কিন্তু আমার আলাদা, কেননা শুধুমাত্র যে 50টা সেট, এই 50টা কোশ্চেন শুধু কোশ্চেন অ্যান্সার করে ছেড়ে দিই তাই না, কিন্তু যারা দেখো তারা তো জানো, যারা নতুন আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের জন্য বলছি, এখানে কিন্তু মানে অসম্ভব তথ্য দিয়ে, আরও যেসব অপশান থাকে অপশানের উপরেও কিন্তু অনেক তথ্য দিয়ে সুন্দরভাবে কিন্তু জিনিসগুলোকে এমনভাবে বোঝানো হয় যাতে তোমাদের গেঁথে থাকে। আর জিকে মনে রাখার একমাত্রই পন্থা, যত তোমরা নিউমোনিক্স সহকারে বিভিন্ন টেকনিক সহকারে পড়ো, কিন্তু আমি বলবো সেটা কিছু জিনিস টেকনিক সহকারে অবশ্যই হবে, কিন্তু প্র্যাকটিসই কিন্তু অর্থাৎ অধ্যাবসায় কিন্তু সবথেকে বড় অস্ত্র জিকে মনে রাখার। তো তুমি যদি প্রতিদিন আমার এই সেট কটা, আমি যে সেটটা দিই অর্থাৎ 50টা কোশ্চেন দিই, এই 50টা কোশ্চেনও যদি তোমরা এভরিডে করো, তোমরা এই 50টা না, এখানে কিন্তু 70 থেকে 80টা কোশ্চেন তোমাদের অটোমেটিক করা হয়ে যাবে। তাহলে তোমরা ভেবে দেখো, তোমরা প্রতিদিন যদি 60 থেকে 70টা করো, তাহলে মাসে কটা করে জিকে হচ্ছে। তো অটোমেটিক তুমি জিকে আস্তে আস্তে ডেভেলপ করবে। যারা জিকেতে দুর্বল আছো তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। ওকে, আর যে আমি যেগুলো করাই তার যে পিডিএফটা, আমি পিডিএফ কিন্তু আমার এই সন্তু একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেই কিন্তু আমি দিয়ে থাকি। তো যারা জয়েন করোনি তারা জয়েন করে নিতে পারো। তো চলো আজকে যে 52 সেট সেটা নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, ভর বাই আয়তন ইকুয়াল টু ভরবেগ, বল, ঘনত্ব নাকি নিষ্ক্রিয়তা। দেখো, ভর বাই আয়তন অর্থাৎ আমরা এর আগেও বলেছি যে ঘনত্বকে তোমার জাস্ট 1 মিনিট, ঘনত্বকে তোমার করা হয়, কি করা হয়, ডিনোট করা হয় ডি দিয়ে, অর্থাৎ ডেনসিটি ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তাহলে এম বাই ভি অর্থাৎ ভর বাই আয়তন মানে কি, ভর বাই আয়তন অপশান নাম্বার সি ঘনত্ব। এবার এইখানে যেটা আসে পরীক্ষা, যে ঘনত্বের সিজিএস একক আর এসআই এককটি লেখো। তাহলে দেখো, আমি যদি সিজিএস একক নিয়ে আলোচনা করি, তোমরা বলো এম মানে তো ভর, তাহলে ভরের সিজিএস একক কী তোমরা জানো সকলেই, গ্রাম, তাই না, বাই তোমার এখানে ভি মানে কিন্তু ভেলোসিটি না, কেউ ভুল করে ভেলোসিটি করে ফেলো না, ভি মানে এখানে হচ্ছে ভলিউম মানে আয়তন। তাহলে আয়তনের একক কি, আয়তনের একক যদি আমি সিজিএসে ধরি তার মানে সেমি, তার মানে সেমি কিউব। তাহলে সিজিএস একক যদি বলি যে ঘনত্বের তাহলে সিজিএস একক কী হবে, গ্রাম সেমি কিউব, গ্রাম পার সেমি কিউব, তাই না, বা অনেক জায়গায় বইয়ে লেখা থাকে গ্রাম সেমি টু দি পাওয়ার -3। তাহলে কীভাবে ইউনিট বার করতে হয়, কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই। এটা বাংলায় কীভাবে লেখে, বাংলায় লেখে এরকম যে গ্রাম পার ঘন সেমি, এরকমও লেখে গ্রাম পার ঘন সেমি। তাহলে যদি এটা এসআই একক চায়, তাহলে এসআই একক কী হবে, কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে এইভাবে কিন্তু ইউনিট বানাতে হয়, মানে একক শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, তোমাদের কি করে বানাতে হয়, এককটা আমি কি করে বানাচ্ছি তোমরা সেই দিকেও ধ্যান দাও, দেখবে তোমাদের আর মুখস্থ করতে হবে না, তোমরা অটোমেটিক্যালি ইউনিট এইভাবে ডেভেলপ করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, যদি বলি ভরবেগ, তাহলে ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, তার মানে গ্রাম ইন্টু, দেখো এইখানে বেগ, তো বেগ মানে বেগের একক কি, সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাই না, বেগের একক হচ্ছে সেমি পার সেকেন্ড, তো সিজিএস একক, আর এসআইতে মিটার পার সেকেন্ড। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে যে ভরবেগের সিজিএস একক লেখো, তাহলে সিজিএস একক কী লিখবে, যে গ্রাম, কেননা আমরা জানি কি ভর ইন্টু বেগ, তার মানে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড, অর্থাৎ গ্রাম সেমি পার সেকেন্ড হচ্ছে ভরবেগের সিজিএস একক। আর এসআই একক কী হবে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। সেরকমভাবে বল মানে কি, বল অর্থাৎ পি ইকুয়াল টু, দেখো খুব সহজেই বলে দিচ্ছি, আমরা জানি কি বলকে পি দিয়ে ডিনোট করি, তাহলে পি ইকুয়াল টু কি এম ইন্টু এফ। ক্লিয়ার? তাহলে এম মানে কি, এম মানে হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম, এসআইতে কিলোগ্রাম। আর এফ মানে কি, এফ মানে ত্বরণ, তাহলে ত্বরণের সিজিএস একক কি, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। আমি এইখানে একটা নতুন পেজ নিয়ে করাচ্ছি, দেখো আমরা ধরে নাও আমরা বলের ইউনিট বার করব। এবার বলের একক তোমার খেয়াল নেই, তাহলে কীভাবে বার করবে, তো আমরা জানি কি, আমরা যে সমীকরণটা জানি সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম এফ। ক্লিয়ার? এবার এমের আমরা যদি সিজিএস বার করি, তাহলে সিজিএস মনে করো আমরা সিজিএস ইউনিট বার করব, তাহলে এমের সিজিএস একক কি, গ্রাম, আর এফ মানে ত্বরণের সিজিএস একক কি, সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলের সিজিএস একক কি, বলের সিজিএস একক হচ্ছে গ্রাম ইন্টু সেমি
পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? আর এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার একেই বলা হয় ডাইন, একেই বলা হয় কি ডাইন। তাই আমরা বলের সিজিএস একক কী লিখি? ডাইন। যদি এটা এসআই একক হতো তাহলে কী লিখতে? তাহলে এখানে গ্রামের জায়গায় লিখতে কেজি, আর সেমি পার সেকেন্ড স্কোয়ারকে জায়গায় লিখতে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাকে বলা হয় নিউটন। এই কারণে আমরা বলের এসআই একক লিখি নিউটন, আর নিউটন মানেই হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো এইভাবেই কিন্তু তোমরা যত পড়বে তত জিনিসগুলো তোমাদের কাছে আরও সুন্দর হবে এবং পড়তেও ভালো লাগবে এবং মনে থাকবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী আছে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠানটি কোনটি? দেখো কোশ্চেনটা ইজি হতে পারে, এটা কিন্তু গ্রুপ ডির আমি কিন্তু দেখো আমি এখানে সালটা দিই না, কিন্তু আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং আপকামিং যেসব পরীক্ষা হচ্ছে সেগুলোর উপর বেস করে কিন্তু তোমাদের কোশ্চেনটাকে আমি সাজাই। হ্যাঁ, কী কোশ্চেন আসতে পারে, তো এই কারণে এই কোশ্চেনটা সহজ হলেও এগুলো কিন্তু দেয়। ক্লিয়ার? তো রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি? তো সবাই আশা করি বুঝতে পেরেছো, এটার অ্যান্সার হবে বিশ্বভারতী। তো বিশ্বভারতী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান। পরবর্তী কোশ্চেন, যেগুলো ইজি হবে সেগুলোকে খুব তাড়াতাড়ি করে নেব, আর যেগুলো একটু বোঝানো সেগুলো ডিটেলসে তোমাদের আমি বোঝাতে থাকবো। তো এইভাবেই কিন্তু আমার এই প্রত্যেকটা সেট কিন্তু বানানো আছে। যারা আগের সেটগুলো দেখোনি তারা দেখবে অনেক কিছু তোমাদের কাছে মানে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো, একটা গ্লাস আছে, মনে করো এটা একটা গ্লাস, তো একটা গ্লাসে তুমি এখানে বরফ রেখেছো, এখানে বরফ আছে এবং জলটা কানায় কানায় পূর্ণ আছে। ক্লিয়ার? এবং বরফ যদি গলতে শুরু করে তাহলে নিচের কোন অবস্থাটা হবে? বলছে সব বরফগুলি জলের তলায় থিতিয়ে পড়বে না, বরফ তো কখনো জলের তলায় থাকে না, বরফ জলের উপরে ভাসে। তো আমি ছবিটা জাস্ট দিয়েছি, কিন্তু বরফ কিন্তু জলের উপরে সবসময় ভাসবে। তোমরা দেখবে তোমরা যে বিভিন্ন যে বরফ গলা জল খাও বা পানিপুরি যাকে বলা, পানিপুরি বলছি কেন, পানিপুরি তো ফুচকা, তোমরা বরফ জল খেয়েছো, অনেকেই আইসক্রিম দোকানে বিক্রি করে যারা ফেরি করে, তো সেইখানে দেখবে বরফ জলের উপরে ভাসে সব সময়। তার কারণ কি? এটাও জেনে রাখো যে বরফ যে জলের উপরে ভাসে এর কারণ কি? তো এর কারণ মনে রাখবে যে বরফের ঘনত্ব জলের তুলনায় কম হয়। তো এরকমও কোশ্চেন দিতে পারে না যে বরফ জলের উপর ভাসে নিচের কোনটির কারণে? তো তোমাকে দিয়ে দিল বিভিন্ন অপশন। তো অপশন মনে রাখবে যে বরফের ঘনত্ব জলের তুলনায় কম হওয়ার জন্যই কিন্তু বরফ জলে ভাসে। ক্লিয়ার? তাহলে এর অ্যান্সার কী হবে? বলছে সব বরফগুলি জলের তলায় থিতিয়ে পড়বে, তো এটা তো হবেই না। জল উপচে পড়ে যাবে না, জল উপচে পড়ে যাবে না কিন্তু। ক্লিয়ার? তোমার মনে হতে পারে যে বরফ তো গলছে, তাহলে জল তো উপচে পড়ার কথা না। বরফ যে পরিমাণ জায়গায় আছে সেই পরিমাণ গলে সেই পরিমাণ জায়গায় দখল করবে, অর্থাৎ আয়তন কিন্তু সেই সেমই থাকবে। ক্লিয়ার? আর বলছে জলের স্তর আগের মতোই থাকবে, আর জলের স্তর একটু নেমে যাবে যেহেতু বরফ গলছে। তো না, তো অপশান সি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ জলের স্তর কিন্তু আগের মতোই থাকবে। তার কারণ বরফ যে জায়গা দখল করেছে সে তার সমপরিমাণ জায়গা জল হয়ে সেই জায়গা মিলিয়ে ফেলবে, অর্থাৎ আগে যা অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো, পাণ্ডবদের রাজধানী কোথায় ছিল? তো বলছে গয়া, দারা সমুদ্র, কাঞ্চিপুরম নাকি মাদুরাই? তো পাণ্ডবদের রাজধানী কিন্তু ছিল মাদুরাই। নেক্সট কোশ্চেন, সৌর প্যানেলে কোন ধাতুগুলি ব্যবহৃত হয়? সোনা, রূপা, সিলিকন নাকি তামা? দেখো মনে রাখবে সৌর প্যানেলে যেহেতু তাপ শক্তিকে, কেননা সৌর অর্থাৎ সূর্য শক্তিকে কাজে লাগিয়ে কি হচ্ছে, বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে, তো তোমাকে এমন ধাতু ওইখানে ইউজ করতে হবে যার ক্ষেত্রে যেটা হচ্ছে অর্ধপরিবাহী। তো মনে রাখবে সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন তারপর হচ্ছে জার্মেনিয়াম, এই নামটাও লিখে দিলাম, পরীক্ষা আসতে পারে। তো জার্মেনিয়াম এগুলো কি? এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীরাই কিন্তু অ্যাকচুয়ালি সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করতে কাজে লাগে। তো সিলিকন যেহেতু অর্ধপরিবাহী, যদি অপশানে জার্মেনিয়াম থাকতো তাহলে জার্মেনিয়াম দিয়ে হয় না, তো সিলিকনই থাকবে। তো সৌর প্যানেলে যে ধাতু ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিলিকন। এবার এইখানে একটা তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে অর্ধপরিবাহী মানে যে কোনো পরিবাহী, যদি বলে সোনা, রূপা, হ্যাঁ তামা, এরা উষ্ণতা বৃদ্ধিতে তোমার বৃদ্ধি পায়। ভালো করে শুনবে কি বললাম, রূপা, তামা, আয়রন, অ্যালুমিনিয়াম, এদের কিন্তু উষ্ণতা যত বাড়বে তত রোধ বাড়বে।
কিন্তু অর্ধপরিবাহীরই একমাত্র উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায়, অর্ধপরিবাহীর উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায়। তো এগুলো কিন্তু মনে রেখো। আর রূপা যদি বলি, রূপার কথা, রূপা মানেই হচ্ছে সিলভার, তোমরা জানো, যেটা হচ্ছে তোমার তড়িৎ মানে বিদ্যুতের সবথেকে ভালো পরিবাহী যদি পরীক্ষায় আসে তখন হবে অ্যান্সার হবে রূপা। আর সোনা, সোনা তো তোমরা জানো সোনার সংকেত আসে পরীক্ষায়, সোনার সংকেত হচ্ছে AU, ওকে। আর তামার সংকেত হচ্ছে CU বা তামা, একে কপারও বলা হয়, একে কপারও বলা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? দেখো আগে তোমাকে জানতে হবে রাসায়নিক পরিবর্তন কাকে বলে। তো পদার্থের দুটো পরিবর্তন হয়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, যাকে আমরা ভৌত পরিবর্তন, যেমন আমি একটা উদাহরণ দিই তোমাকে। ধরো সাপোজ তুমি যদি বরফ থেকে জল করো, বরফ গলে ধরো জল হলো, সেই জলটাকে যদি আমরা আবার তাকে ফ্রিজে নিয়ে যাই তাহলে আবার বরফে রূপান্তরিত হবে। তার মানে যে পরিবর্তনকে আগের অবস্থায় আনা যায় সেটা হচ্ছে ভৌতিক পরিবর্তন বা ভৌত পরিবর্তন, কিন্তু যাকে আগের অবস্থায় আনা যায় না। যেমন দুধ থেকে যদি আমরা দই বানাই তাহলে দই থেকে আর কি দুধ করতে পারবে? কোনো দিন পারবে না। তো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমাকে সেটাই বলছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? যেমন জলের বাষ্পীয় রূপান্তর, দেখো জলকে আমি বাষ্প বানালাম, সেই বাষ্পটাকে যদি আবার ঘনীভূত করি তাহলে আমি জলে ট্রান্সফার করতে পারবো কি না? অবশ্যই পারবো। তো এই কারণে এটাই কিন্তু অ্যান্সার হবে যে এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়। বাকিগুলো দেখি, দুধের দই রূপান্তর, তার মানে দই, এটা রাসায়নিক পরিবর্তন। লোহায় মরিচা পড়া, এটাও রাসায়নিক পরিবর্তন। আমাদের দেহে খাদ্যের হজম, এটাও রাসায়নিক পরিবর্তন। কিন্তু জলের বাষ্পীয় রূপান্তর, বরফের গলন, এগুলো কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়, এগুলো ভৌত পরিবর্তন। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী নাকি লাল বাহাদুর শাস্ত্রী? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু স্বাধীনতার পর সংহতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। এই কারণেই কিন্তু তার যে একটা তোমার হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, কিন্তু তার যে মূর্তি হিসাবে তৈরি করা হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। বলছে ভর এম যুক্ত একটি বস্তু, মানে একটা বস্তুর ভর তোমাকে বলে দিয়েছে এম, যেটি 5 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে গতিশক্তি 25 জুল হয়। দেখো গতিশক্তি যখনই বলেছে তখনই তোমার মাথায় ধরে নিতে হবে যে আমরা জানি গতিশক্তির ফর্মুলা কি, হাফ mv²। এটা তোমাদের অনেক আগেও বলেছি বারবার। তো হাফ mv² গতিশক্তির ফর্মুলা, এর মান বলে দিয়েছে কত? 25 জুল, তাই না? এর মান 25 জুল। কখন? আমার এইখানে বসানো উচিত না, এটা মানে হচ্ছে গতিশক্তি, জাস্ট 1 মিনিট, এটা মানে হচ্ছে গতিশক্তি। এবার দেখো যখন বলেছে ভর যদি এম হয় এবং তার বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমি বলতে পারি যে হাফ ইন্টু এম ইন্টু ভি, এর মান কত বলেছে? 5 মিটার পার সেকেন্ড। এবার যেহেতু ভি তোমার আছে, v² আছে, তাহলে আমি লিখতে পারি 5 × 5 সমান কি 25। ক্লিয়ার? এবার দেখো এই 5 × 5 = 25 আর এই 25 কেটে গেল, তার মানে আমি কি বলতে পারি এখানে কি পড়ে আছে? এম, অর্থাৎ এম = আমরা পেলাম কত? 2। তাহলে এম এর মান পেয়ে গেলাম 2। এবার বলছে সেটির গতিশক্তি কত হবে যখন সেটির গতিবেগ দ্বিগুণ করব। তাহলে এবার বলছে গতিশক্তি কত হবে যখন গতিবেগ আমরা দ্বিগুণ করব। তাহলে আমরা এম এর মান তো পেয়ে গেলাম প্রথমটা থেকে। তাহলে এবার পরের লাইনে কি করবে তোমরা? জাস্ট 1 মিনিট, ওকে। পরের লাইনে এবার আমরা জানি আবার কি, হাফ mv², তাহলে হাফ ইন্টু এম পেলাম কত? এম পেলাম 2 ইন্টু বলছে গতিশক্তি আগের দ্বিগুণ। তাহলে আগে ছিল গতিবেগ দ্বিগুণ, আগে ছিল গতিবেগ কত? 5, তাহলে তার দ্বিগুণ করলে কত হবে? তার দ্বিগুণ করলে 10 হবে। তাহলে v² মানে কি 10 × 10। আমি আর ফর্মুলাটা লিখলাম না কারণ তোমরা ফর্মুলাটা জানো। তাহলে এই দুই যদি কেটে যায় তাহলে 10 × 10 = 100। তাহলে আমার মান হচ্ছে 100। এবার দেখো আমার মান হয় এ হবে নয় বি হবে। এবার কোশ্চেন হচ্ছে আমি এ না বি কোনটা লিখব। দেখো এটা কিন্তু রেলের কোশ্চেন, আমি শুধু সালটা দিইনি, এটা 2018 গ্রুপ ডির কোশ্চেন। ক্লিয়ার? তো এই টাইপের কোশ্চেনই কিন্তু আসে, তো ঘাবড়ানোর কিছু নেই। আমার শুধু সেটগুলো তোমরা দেখে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি খুব সুন্দর তোমরা সায়েন্সের গ্রুপ ডির যে 25-এর সায়েন্সের যে 25, তো 25-এ 25ই পাবে।
ঠিক আছে, 25 পাবে যদি আমার সেটগুলো ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, তাহলে গতিশক্তি দেখো, এবার শক্তির একক কী তোমাকে জানতে হবে, যে শক্তির একক কিন্তু জুল। ক্লিয়ার? তার মানে গতিশক্তির একক হচ্ছে জুল। তাহলে তোমার যেখানে জুল অর্থাৎ জে আছে, দিস ইজ রাইট অ্যান্সার। যদি বলি নিউটন, তাহলে নিউটনটাও তো আমাকে জানতে হবে না। নিউটনটা কি? নিউটন এইমাত্র বললাম, নিউটন হচ্ছে বলের এসআই একক। তাহলে যদি এখানে বল বার করতে বলতো তাহলে আমরা নিউটন করতাম, কিন্তু জুল শক্তি বার করতে বলেছে, তাই 100 জুল। তো আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো কীভাবে করলাম। তো যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো, লাইক করতে ভুলো না, এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন মণ্ডল বর্তমান? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এই ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার কিন্তু বর্তমান। ট্রোপোস্ফিয়ার কি, যাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, এবং ট্রোপোস্ফিয়ারে মনে রাখবে যে ঝড় বৃষ্টি আবহাওয়ার যে পরিবর্তন এগুলো সব ট্রোপোস্ফিয়ারে হয়। এবং এইখানে একটা কোশ্চেন আসে যে ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কি পরিবর্তন ঘটে? তো মনে রাখবে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে, হ্যাঁ, উষ্ণতা তোমার 6.1 কি, তোমরা একটু দেখে নিও মানটা, তবুও 6.1 ডিগ্রি সেন্টিগ্রেড করে হ্রাস পায় উষ্ণতা। এই কারণে সমভূমি থেকে যত আমরা পাহাড়ি এলাকায় যাই তত কি হয়, শীত প্রধান, মানে শীত হয়, তাই না? এর জন্য কাশ্মীরে দেখো ঠান্ডা, গ্রীষ্মকালেও সেই বরফ পড়ে কাশ্মীরে। ওকে, চলো। এবং আয়নোস্ফিয়ার, এখানে বলতে গেলে আয়নোস্ফিয়ারে আয়নমণ্ডল দেখা যায়। দেখো একটা জিনিস একটা ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু বলা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু জিনিস তোমাদের এক্সট্রা তথ্য, খুব বেশি তথ্য দেবো। ওকে, তো এটাকে আপাতত অ্যাভয়েড করলাম, পরবর্তীকালে কোনো ভিডিওর মাধ্যমে আমি এটাকে নিয়ে আরও ডিটেলসে বলবো। তো কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে? টাইবার, নীল, ইউফ্রেটিস, টাইগ্রিস নাকি রাইন নদী? তো তোমরা এটা বহুবার করিয়েছি। তো মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে কিন্তু নীল নদের তীরে, এবং রাইন নদীর তীরে কি, ইউফ্রেটিস, টাইবার নদীর তীরে, এগুলো কি, কোনটা সেল্টিক সভ্যতা, এগুলো কিন্তু তোমরা জানো। রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো, বলছে ছোট গল্প, রচনা, কি বলছে? আচ্ছা, শেষের কবিতা। শেষের কবিতা এটা কি? এটা কি একটা ছোট গল্প, নাকি রচনা, নাকি উপন্যাস, নাকি নাটক? তো রবীন্দ্রনাথের যে শেষের কবিতা এটা কিন্তু একটা উপন্যাস। এইভাবে কোশ্চেনও কিন্তু আসে কিন্তু পরীক্ষায়। রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করবে? সুপ্রিম কোর্ট, সংসদ, নাকি মন্ত্রিসভা, নাকি লোকসভা? তো মনে রাখবে অপশান নাম্বার এ, সুপ্রিম কোর্ট কিন্তু তার নিষ্পত্তি করবে যদি রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দেয়। আচ্ছা, একটা কোশ্চেন আমাকে তোমরা কমেন্ট করো তো, আমি এর আগে বহুবার পড়েছি যে কোন রাষ্ট্রপতির নির্বাচনে কোনো রকম বিরোধ দেখা দেয়নি, মানে সবাই তাকে সমর্থন করেছিল, সেটা কোন রাষ্ট্রপতির নির্বাচনে, সেই রাষ্ট্রপতির নাম কি? এটা তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী কোশ্চেন, রক্তনালীর লাল যোগকলা কোনটি? ডব্লিউবিসি, রক্ত, প্লাজমা, আরবিসি? আমি তোমাদের বলে দিলাম, এটা তোমরা অ্যান্সার করো, দেখবো। এটা আমি বলে দিচ্ছি 70, যারা জানো তাদের কথা না, কিন্তু ম্যাক্সিমাম এটা ভুল করবে। কেন ভুল করবে জানবে? তোমরা সবাই করবে, এটা হচ্ছে ডব্লিউবিসি, সবাই করবে। কারণ তোমরা জানো ডব্লিউবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, ডব্লিউবিসি বলছি কেন, এটা তোমরা আরবিসি করবে। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসেল। তো যেই বলেছি লাল বলেছি না, তোমরা হট করে এটা আরবিসি অ্যান্সার করে চলে আসবে, আর এইখানেই তোমরা ভুলটা করবে। ক্লিয়ার? তোমাকে বলেছে যোগ কলা, তো রক্ত কিন্তু অ্যাকচুয়ালি লাল, অর্থাৎ লাল যোগ কলা। তাহলে যোগ কলা, যে তোমাকে লোহিত কণিকা বলেনি। যদি বলতো লাল কণিকা কোনটা, তখন তোমাকে অ্যান্সার হতো আরবিসি। যদি বলতো সাদা কণিকা কোনটা, তখন হতো অ্যান্সার ডব্লিউবিসি। কিন্তু তোমাকে বলেছে লাল যোগ কলা, তো তখন কিন্তু অ্যান্সার দিতে হবে তোমার রক্ত হচ্ছে একটা লাল তরল যোগ কলা। ক্লিয়ার? তো এইগুলো কিন্তু ভুল হওয়ার চান্স বেশি, তো এই কারণে এই সব ব্যাপারগুলোই কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা। ওকে, চলো। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুড়া বা জাদুগুড়া বলা হয়, কোথায় অবস্থিত? বিহার, রাজস্থান, আসাম, নাকি ঝাড়খণ্ড? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, ঝাড়খণ্ডে কিন্তু এই জাদুগুড়া বলে যেটা ইউরেনিয়াম খনি কিন্তু অবস্থিত। এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি? মরুসাগর, লেক আসাল, ডেথ ভ্যালি, নাকি ডালডেস পেনিনসুলা? তো রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার অপশান এ, ডেড সি যাকে বলা হয়, অর্থাৎ মরুসাগর হচ্ছে এশিয়ার সর্বনিম্ন বিন্দু। আর সর্বোচ্চ বিন্দু তোমরা জানো। কোন বেদে সৃষ্টি রহস্য, চিকিৎসাবিদ্যা, কোন বেদে সৃষ্টি রহস্য, চিকিৎসাবিদ্যা ও বশীকরণজনিত মন্ত্রাদি লিপিবদ্ধ আছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, নাকি অথর্ববেদ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার
অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অথর্ববেদে কিন্তু এই সৃষ্টি রহস্য, চিকিৎসাবিদ্যা, বশীকরণ মন্ত্রাদি এইসব লিপিবদ্ধ আছে হচ্ছে অথর্ববেদে। ঋগ্বেদ, আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে যে গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে নেওয়া হয়েছিল? তো মনে রাখবে আমাদের যে ওং ভূর ভুবৎসঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ং প্রচোদয়াৎ, এই যে গায়ত্রী মন্ত্রটা সেটা নেওয়া হয়েছিল কোন বেদ থেকে? ঋগ্বেদ থেকে। সামবেদকে সামগান হিসাবে করা হতো, যজুর্বেদ তোমরা জানো। ওকে, পরবর্তী কোশ্চেন, ঝাড়বাতি কোন দেশের জাতীয় প্রতীক? ইসরায়েল, তাইওয়ান, সিরিয়া নাকি রাশিয়া? তো ঝাড়বাতি কোন দেশের জাতীয় প্রতীক? ঝাড়বাতি হচ্ছে অপশান নাম্বার এ, অর্থাৎ ইসরায়েলের জাতীয় প্রতীক কিন্তু ঝাড়বাতি। এবার এইখানে পরীক্ষা আসে যে ইসরায়েলের, যখন ইসরায়েল তোমরা জানো ইসরায়েল এখন খুব হাইলাইটেড, ইসরায়েলের সঙ্গে অনেক দেশের এখন যুদ্ধ চলছে, প্রায় কি চলছে। তো ইসরায়েলের কিন্তু ভালো করে দেখবে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী কে আছে, ইসরায়েলের যে বিদেশমন্ত্রী ভারতে কে আছে, ঠিক আছে, কেননা রিসেন্ট বিদেশমন্ত্রী আবার একটু হাইলাইটেড আছে, কেননা বাংলাদেশের হয়ে একমাত্র ইসরায়েলই কিন্তু ফার্স্ট একটা কথা বললো, মানে হিন্দুদের হয়ে একটু কথা বলেছে, তো এই কারণে একটু হাইলাইটেড আছে। তো ইসরায়েল নিয়ে কিন্তু কোশ্চেন সামনে কিন্তু বিগত যে কোনো পরীক্ষায় আসবে বলে দিলাম। তো ইসরায়েলের যে সংসদ, ইসরায়েলের মুদ্রা, হ্যাঁ এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইংল্যান্ড ও ফ্রান্স, মালয়েশিয়া, সুমাত্রা, ইউরোপ ও আফ্রিকা নাকি এশিয়া ও আফ্রিকা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ ইউরোপ ও আফ্রিকা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্স যদি বলি, ইংল্যান্ড ও ফ্রান্স কি, সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল। মালয়েশিয়া, দেখো মালয়েশিয়া, সুমাত্রা, মালয়েশিয়া থেকে মালাক্কা মনে রাখতে বলেছি, তো মালাক্কা প্রণালী। আর ইউরোপ আফ্রিকা তো বললাম। এশিয়া ও আফ্রিকা কি? লোহিত সাগর। ক্লিয়ার? এশিয়া আফ্রিকা হচ্ছে লোহিত সাগর। নেক্সট কোশ্চেন, এছাড়াও আরও জানো আরও প্যারালাল লাইন প্রচুর আছে, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা। ওকে, হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? দেখো হাইকোর্ট বলেছে, তো মাথা ঠান্ডা করে 65, 62, 60, 58, তো 62 বছর বয়স কিন্তু হাইকোর্ট, আর সুপ্রিম কোর্ট হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত। একটা কোশ্চেনের তোমরা অ্যান্সার দাও, এটাও করিয়েছি যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর, আগে কিন্তু ছিল 62, সেটা 65 করা হয়েছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এর অ্যান্সার তোমরা কমেন্টে আমাকে জানিও। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত প্রিন্সিপালগুলোর মধ্যে কোনটির উপর মহাকাশে একটি রকেট কাজ করে? শক্তির সংরক্ষণ প্রিন্সিপাল, ভর সংরক্ষণ প্রিন্সিপাল, দ্রুতির সংরক্ষণ প্রিন্সিপাল নাকি ভরবেগের সংরক্ষণের প্রিন্সিপাল? তো কোন প্রিন্সিপালের উপর এই রকেট কাজ করে? তো মনে রাখবে রকেট কাজ করে কিন্তু ভরবেগের সংরক্ষণের সূত্রের উপর কিন্তু রকেট কাজ করে। এবং এর সাথে এটাও মনে রাখবে যে রকেট বলো বা তুমি নৌকা থেকে লাফ মারলে নৌকা যে পিছনের দিকে চলে যায়, এই যে এই ব্যাপারগুলো কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর কিন্তু সীমাবদ্ধ। ওকে, 1946 অর্থাৎ 1946 সালের ভারতের সংবিধান রচনা করা হয়েছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠিত করে দেশের দ্বারা, মানে নিচের কোন প্ল্যানের দ্বারা এই ভারতের যে সংবিধান রচনার জন্য যে একটা যে গণপরিষদ তৈরি হবে, তোমাদের এটা পড়িয়েছিলাম যে 1946 সালে কিন্তু যে কার পরিকল্পনা? তো অ্যান্সার দিয়ে দিই, তোমরা জানো যদিও, ক্যাবিনেট মিশন প্ল্যান, তাই না? ক্যাবিনেট মিশন প্ল্যান এর পরিকল্পনার মাধ্যমে 1946-এ কিন্তু ভারতের যে একটা সংবিধান রচনার জন্য যে একটা গণপরিষদ তৈরি হবে, এটা কে বলেছিল? এটা কোন পরিকল্পনার মাধ্যমে? ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, গিবসন মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর আফ্রিকা, অস্ট্রেলিয়া, মঙ্গোলিয়া নাকি সৌদি আরব? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ অস্ট্রেলিয়া কিন্তু এই গিবসন মরুভূমি অবস্থিত। যদি বলি সাহারা মরুভূমি কোথায়, তো মনে রাখো সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, যেটা উত্তর আফ্রিকা অবস্থিত। এবং উত্তর আফ্রিকা আর একটা মরুভূমি অবস্থিত, নামটা মনে আসছে না, লিবিয়ার মরুভূমি। লিবিয়ার মরুভূমি কিন্তু উত্তর আফ্রিকায় অবস্থিত। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি হচ্ছে মঙ্গোলিয়াতে অবস্থিত। আর তোমার সৌদি আরবে যেটা অবস্থিত, সৌদি আরব শুধু না, সৌদি আরব, ইরাক, ইরান, তারপরে তোমার হচ্ছে কাতার, ইয়েমেন, জর্ডন, এই পুরো জায়গাটা মিলে কিন্তু আরবের মরুভূমি অবস্থিত। কালাহারি মরুভূমি কোথাও অবস্থিত? পরীক্ষা কিন্তু এর আগেও এসেছিল, বৎসওয়ানা বা বাদশায়না এরম বলে কালাহারি মরুভূমি। তো থর মরুভূমি ভারত পাকিস্তান জুড়ে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন,
বলছে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন কী নামে পরিচিত? তো আশা করি খুব হাইলাইটেড, সবারই মনে রাখার কথা। তো গণভবন না বঙ্গভবন, এই হচ্ছে ব্যাপার। তো বাংলাদেশের যেটা সরকারি বাসভবন যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, অর্থাৎ বঙ্গভবন, যেখানে হচ্ছে তোমার আরে সেই অরাজকতা শুরু হয়েছে, যাই হোক তোমরা সবই তো জানো, দেখছো। তো বঙ্গভবন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। ওকে, ক্রেমলিন জানো, ক্রেমলিন হচ্ছে মস্কো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কোন সংবিধান কি বলছে? কোনো সংবিধান সংশোধনের মাধ্যমে, আচ্ছা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে? তোমরা জানো যে সম্পত্তির অধিকার আগে 1978-এর আগে সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার ছিল, যেটা হচ্ছে 31 নং ধারায় কিন্তু ছিল। কিন্তু বর্তমানে এটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যম 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটাকে লিগ্যাল অর্থাৎ আইনি অধিকার করা হয়েছে 300A আর্টিকেলে কিন্তু করা হয়েছে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার সি ইজ আ কারেক্ট অ্যান্সার, 44তম সংবিধান সংশোধন। যখনই সংবিধান সংশোধনের কথা আসছি তখনই তোমাদের মনে পড়ে যাওয়া উচিত যে সংবিধান সংশোধন এই যে ধারণাটা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, অঙ্গ মহাজনপদের রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী, চম্পা, নাকি পোতানা, নাকি হস্তিনাপুর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, চম্পা। অঙ্গ মহাজনপদের রাজধানী কিন্তু ছিল চম্পা। বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর ড্যাশ অবস্থার কথা বলেছেন, 5 অবস্থা, 2 অবস্থা, 3 অবস্থা না 4 অবস্থা? তো এটা অনেকে কিন্তু তোমরা 4 করে দিতে পারো, কেন তোমরা জানো পদার্থের কটা অবস্থা? কঠিন জানো, তরল জানো, গ্যাসীয় জানো, আর একটা তোমরা জানো হচ্ছে প্লাজমা, তাই না? এই 3টে তোমরা জানো, কিন্তু পদার্থের কিন্তু অ্যাকচুয়ালি 5টা অবস্থা। আর একটা যেটা অবস্থা সেটা হচ্ছে কোলয়েডীয় অবস্থা, বা এটাকে বলা হয় বোস আইনস্টাইন অবস্থা। ঠিক আছে, বোস আইনস্টাইন অবস্থা। তো পদার্থের কিন্তু টোটাল 5টা অবস্থা, যেটা একটা লাস্টে যেটা বললাম সেটা কৃত্রিম উপায়ে তৈরি করা একটা অবস্থা। দ্য ইনসাইডার বইটির লেখককে? পিভি নরসিমা রাও, শোভা দে, বিক্রমচন্দ্র, নাকি খুশবন্ত সিং? তো ভীষণই ইম্পর্টেন্ট এবং বিখ্যাত একটা বই, আর পরীক্ষা পারপাসের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, মনে রাখবে। পিভি নরসিমা রাও কিন্তু এর বিখ্যাত একটা বই হচ্ছে সেটা হচ্ছে দ্য ইনসাইডার হচ্ছে পিভি নরসিমা রাও। মনে রেখো কিন্তু এগুলো। একটি মৌল এক্স, বলছে এক্স একটা মৌল, এটি একটি অক্সাইড গঠন করে X2O3 আকারে। তার মানে এক্স একটা মৌল, সেই মৌলটা X2O3 এই অক্সাইডটা গঠন করেছে। ওকে, গঠন করলো। বলছে মৌল এক্স সম্ভবত পর্যায় সারণীতে ড্যাশের শ্রেণীতে অবস্থিত। তোমাকে বলতে হবে তাহলে এক্স মৌলটা কোন শ্রেণীতে অবস্থিত। তাহলে কিভাবে করবে? দেখো, তার আগে জানতে হবে যে একটা যৌগ গঠিত হয় কি করে। ভালো করে বিষয়টা বোঝো। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, আগে উদাহরণটা ভালো করে বুঝে নাও। আমি বললাম যে এর যোজ্যতা হচ্ছে 2, আর বি অপর একটা মৌল, তার যোজ্যতা হচ্ছে 1। আমি ধরে নিলাম এটা যে এর যোজ্যতা 2, বি এর যোজ্যতা 1। তাহলে যৌগ গঠিত হয় কি করে? তোমরা জানো তো মৌল দিয়ে যৌগ গঠিত হয় কি করে? যারা জানো তারা তো ভালো, যারা না জানো দেখে নাও। এদের ক্রস গুণ হয়। কি বললাম? এদের ক্রস গুণ হয়। ক্লিয়ার? তাহলে এই দুটো মৌল দ্বারা গঠিত যৌগটা হবে A1 আর B2, A1 B2। তাহলে যৌগটার নাম হবে A1 B2। ঠিক এটাও তো সেইভাবে হয়েছে না? এক্স মানে তাহলে এইখান থেকে যদি আমরা বলি যে এক্সের যোজ্যতা কত, যদি তোমায় জিজ্ঞেস করি তাহলে এক্সের যোজ্যতা কত হবে, তাহলে ঠিক কোনাকুনি যেটা হবে সেটাই, অর্থাৎ এক্সের যোজ্যতা হবে তোমার 3 আর অক্সিজেনের যোজ্যতা হবে 2। আশা করি বুঝতে পেরেছো কি না? আমি এইটা কিন্তু এই ডান সাইডে কিন্তু বুঝিয়ে দিলাম ব্যাপারটা কীভাবে হচ্ছে। তাহলে আমরা যদি এইখান থেকে এইখানে যাই, এইখান থেকে এইখানে যাই, তাহলেও তো সেই ক্রস গুণ করেই যাব না। তাহলে এক্সের যোজ্যতা যদি 3 হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে এই যে কটা আমি বললাম, এই যে কটা এখানে অপশানে দেওয়া আছে, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এদের মধ্যে কার যোজ্যতা 3? তোমরা তখন ধারণা করতে হবে, বুঝতে হবে জিনিসগুলো। দেখো সোডিয়াম আছে, সোডিয়াম কোথায় আছে? গ্রুপ 1-এ আছে, তাহলে গ্রুপ 1-এ থাকলে যোজ্যতা একই হবে। ম্যাগনেসিয়াম আছে কোথায়? গ্রুপ 2-তে আছে, তাহলে ম্যাগনেসিয়াম গ্রুপ 2, তার মানে যোজ্যতা 2 হবে। তাহলে এইভাবে তো তোমাকে ক্যান্সেল আউট করতে হবে, অপশন কিন্তু ক্যান্সেল আউট করতে শেখো।
অপশান যত তুমি ক্যান্সেলেশন করতে পারবে তত তুমি সঠিক অ্যান্সারের দিকে এগোবে, অ্যাকুরেসি বাড়বে। তাহলে এই দুটো অপশান তো আমার কেটেই গেল, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম। পড়ে থাকছে সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখো সিলিকন কোথায় আছে, সিলিকন আছে পি ব্লক, সিলিকন আছে পি ব্লক একদম ডান দিকে। তোমরা একটু পর্যায় সারণী আমি তোমাদের একদিন বুঝিয়ে দেবো, টোটাল পর্যায় সারণীটা একদিন বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের আরও ক্লিয়ারিটি আসবে বিষয়গুলোতে। তো সিলিকন তোমরা পর্যায় সারণী ঘরে একটা রেখে দাও, সবাই কিনে, বেশি দাম না, 50-70 টাকা দাম নেবে। তো দেখবে সিলিকন একদম ডান দিকে আছে, তাহলে সিলিকন তো গ্রুপ 14-এ আছে, সিলিকন আছে গ্রুপ 14, তাহলে সিলিকনও রাইট অ্যান্সার হবে না। তো অ্যান্সার হবে অবশ্যই অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ ইজ আ রাইট অ্যান্সার। এবার তুমি যদি বলো তাহলে স্যার যৌগটা কি, যৌগটা হচ্ছে Al2O3। এবার নিশ্চয়ই চিনতে পারছো, Al2O3 তোমরা জানো অ্যালুমিনিয়াম অক্সাইড, তাই না? অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা হচ্ছে একটা উভয়ধর্মী অক্সাইড, একটা উভয়ধর্মী অক্সাইডও কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এইভাবে দেখো, মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ডই দেখো, এটা কিন্তু গ্রুপ ডির কোশ্চেন। তাহলে গ্রুপ ডির এত সুন্দর সায়েন্সের কোশ্চেন হয় না, যদি তোমরা না বুঝো তাহলে এই অ্যান্সারগুলো করতেই পারবে না, অসম্ভব ব্যাপার। ভালো করে বুঝতে হবে জিনিসগুলো, আর নাহলে মুখস্থ করবে। মুখস্থ করে কত সম্ভব কি তোমরা নিজেরা ভাবো। এই অঙ্ক এটা তোমাকে যে X2O3 দেবে পরবর্তীকালে তা তো না, তোমাকে অন্য কিছু দিতে পারে। তাহলে যে বুঝতে পারবে সে পারবে এর অ্যান্সার করতে। অ্যান্সারটা বোঝাতে টাইম লাগছে, কিন্তু তোমরা যদি একবার জিনিসগুলো বুঝে যাও দেখবে তোমরা খুব সহজেই করতে পারবে। ওকে, বাকি এইখানে অনেক কিছু বলার আছে, বাকিগুলো এই ভিডিওতে বললাম না, পরে অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করে দেবো। ইয়েলো বুক কোন দেশের সরকারি নথি, ফ্রান্স, নেদারল্যান্ড, ইরান নাকি বেলজিয়াম? তো ইয়েলো বুক কোন দেশের সরকারি নথি, এটা কিন্তু অপশান নাম্বার এ, ফ্রান্সের একটি সরকারি নথি হচ্ছে ইয়েলো বুক। নেদারল্যান্ড, এর আগে বহুবার বলেছি নেদারল্যান্ডের সরকারি নথি কি, সেটা হচ্ছে অরেঞ্জ বুক নেদারল্যান্ড। তারপরে তোমার ইরানের কি, ইরান আর হচ্ছে তোমার ইটালি হচ্ছে গ্রিন বুক। জাপান বেলজিয়াম হচ্ছে তোমার কি, জাপান বেলজিয়াম হচ্ছে গ্রে বুক। ওকে, জাপান বেলজিয়াম গ্রে বুক। হোয়াইট বুক কোনগুলো, চীন, পর্তুগাল, জার্মানি, এদের হচ্ছে হোয়াইট বুক। মানে এগুলো হচ্ছে এইভাবে তারা সরকারি নথি পেশ করে। পরবর্তী কোশ্চেন, সর্বশেষ কোন দেশটি রাষ্ট্রপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেছে, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ সুদান নাকি মালদ্বীপ? তো দক্ষিণ সুদান হচ্ছে সর্বশেষ দেশ যেটি রাষ্ট্রপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেছে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাও যে কত সালে এই দক্ষিণ সুদান রাষ্ট্রপুঞ্জের সদস্যপদ গ্রহণ করে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত এটি কোন দেশে অবস্থিত, দক্ষিণ আফ্রিকা, পেরু, আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি ভেনেজুয়েলা? তো অপশান নাম্বার ডি ইজ আ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ভেনেজুয়েলায় কিন্তু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, সেটা কিন্তু ভেনেজুয়েলায় অবস্থিত। নেক্সট, গৌতম বুদ্ধের গৃহত্যাগ কী নামে পরিচিত, মহাভিনিষ্ক্রমণ, মহাপরিনির্বাণ, অষ্টাঙ্গিক মার্গ নাকি নির্বাণ লাভ? তো মহাভিনিষ্ক্রমণ হচ্ছে গৌতম বুদ্ধের গৃহত্যাগ, এবং গৌতম বুদ্ধ সম্পর্কে এর আগে বহুবার বলেছি, তো এই ভিডিওতে কিন্তু আমি বললাম না, তোমরা সেগুলো দেখো, অন্য কোনো ভিডিওতে আবার বলবো। তো আর মহাপরিনির্বাণ যদি বলি, একটু বলে দিই, মহাপরিনির্বাণ হচ্ছে গৌতম বুদ্ধের যে তোমার মরে যাওয়া, মানে তিনি যে স্বেচ্ছা মৃত্যু, তো তোমার মহাবীর নিয়েছিলেন, তাই না? গৌতম বুদ্ধ তোমার এই যে মরে যাওয়া, সেটা হচ্ছে মহাপরিনির্বাণ। অষ্টাঙ্গিক মার্গ কি, তিনি যে চলার পথের যে বিভিন্ন মার্গ দর্শন, মানে দর্শন দিয়েছিলেন, সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। ওকে, চলো পরবর্তীকালে বলছি, কারণ পরবর্তী কোশ্চেন, ব্রেস্ট স্ট্রোক শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত, স্কেটিং, ক্রিকেট, সাঁতার নাকি শুটিং? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সাঁতার। ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই, এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে সাঁতারের সাথে কিন্তু জড়িত শব্দ। সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি? তো মনে রাখবে, যুগ্ম অধিবেশন কিন্তু আহ্বান করেন হচ্ছে কে, রাষ্ট্রপতি। যখন এবছর মোদি গভর্নমেন্ট আসলো, মানে এনডিএ গভর্নমেন্ট আসার পর যখন যুগ্ম অধিবেশন, প্রথম যে অধিবেশন ডেকেছে, সেটা কে ডেকেছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ডেকেছে। ক্লিয়ার? তো যুগ্ম অধিবেশন ডাকে কে, যুগ্ম অধিবেশন হচ্ছে রাষ্ট্রপতি। কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়, মানে ভারতের কোন শহরে না, এটা হচ্ছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়, এটাই বলতে চেয়েছে। বেজিং, তেহরান, টোকিও নাকি নিউ দিল্লি? তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, নিউ দিল্লি, অর্থাৎ ভারতেই কিন্তু প্রথম এশিয়ান গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। কত সালে অনুষ্ঠিত হয়েছিল এটা তোমরা কমেন্টে জানিও। একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে, দেখো এটাও অনেকে ভুল করে আসতে পারো, যারা ঠিক মতো কোশ্চেনটা ভালো করে পড়বে না। বলছে অনিষিক্ত ডিম্বাণুতে কি থাকে? দেখো ডিম্বাণুতে যদি বলি যে মহিলাদের ক্ষেত্রে যে
ক্রোমোজোম সেটা কি থাকে? টোটাল আমরা জানি টোটাল হচ্ছে 46 ক্রোমোজোম থাকে, তাই না? টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া মানে 46। তার মধ্যে 44টা থাকে কি অটোজোম, মনে রাখবে, আর 2টি থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম যদি আমরা মহিলাদের কথা বলি, তাহলে বলবো XX থাকে, আর যদি পুরুষদের কথা বলি তাহলে বলবো XY থাকে। ক্লিয়ার? কিন্তু আমাকে কি বলেছে? আমাকে বলেছে অনিষিক্ত, একটি অনিষিক্ত। হ্যাঁ, যদি বলতে এখানে একটি না বলে যদি বলতো অনিষিক্ত মানব ডিম্বাণুতে কি থাকে, তখন কিন্তু অ্যান্সার হতো XX ক্রোমোজোম। কিন্তু আমাকে বলেছে একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে কি থাকে, তারা কিন্তু শুধুমাত্র একটি X ক্রোমোজোম ডিম্বাণু বলেছে। আর যদি বলতো একটি অনিষিক্ত মানব শুক্রাণুতে, তখন হবে, দেখো তখন X আর Y দুটোই হতে পারে। এটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, মানে কোশ্চেনের লেভেলটা দেখো, কেউ একটু অন্যদিকে মানে ভ্রমিত হয়ে গেলেই কোশ্চেন কিন্তু ভুল করে চলে আসবে। তো রাইট অ্যান্সার কিন্তু অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি তোমার এটা অনিষিক্ত শুক্রাণু বলতো একটি, তাহলে হয় এক্সও হতো ওয়াইও হতো, মানে উভয়ই হতে পারতো। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোন হ্রদটি চ্যুতির ফলে সৃষ্টি নয়? নৈনিতাল, ভীমতাল, টাঙ্গানাইকা নাকি টোবা? টোবা, আচ্ছা তো ঠিক আছে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, টোবা। টোবা কিন্তু তোমার এই হ্রদটি কিন্তু চ্যুতির ফলে সৃষ্টি নয়। বাকি নৈনিতাল, ভীমতাল, টাঙ্গানাইকা এগুলো কিন্তু সব চ্যুতির ফলে সৃষ্টি। পরবর্তী কোশ্চেন। ন্যায়কুণ্ডলী গ্রন্থটি কার লেখা? শ্রীধর ভট্ট, বাগপতিরাজ, বাণভট্ট নাকি চাঁদ বড়ৌ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ চাঁদ বড়ৌ হচ্ছে ন্যায়কুণ্ডলী গ্রন্থটির লেখা হচ্ছে চাঁদ বড়ৌ। তারপর যদি বলি শ্রীধর ভট্ট, শ্রীধর ভট্ট কি? শ্রীধর ভট্ট হচ্ছে তোমার শ্রীধর ভট্ট, আচ্ছা সরি একটু গন্ডগোল মনে হচ্ছে, এটা কিন্তু ডি না, এটা এ। হ্যাঁ, কেননা শ্রীধর ভট্ট উচ্চারণ করলে মনে পড়লো যে ন্যায়কুণ্ডলী কিন্তু অ্যাকচুয়ালি শ্রীধর ভট্ট। তাহলে চাঁদ বড়ৌ কি? চাঁদ বড়ৌ তোমার হবে, চাঁদ বড়ৌ হচ্ছে চাঁদ বড়ৌ তাহলে কার? চাঁদ বড়ৌ হচ্ছে পৃথ্বীরাজ চরিত। ঠিক, পৃথ্বীরাজ চরিত হচ্ছে চাঁদ বড়ৌ। আর অশ্বঘোষ কি? অশ্বঘোষ বুদ্ধচরিত জানো। হর্ষচরিত কি? বাণভট্ট। আর বাগপতিরাজ হচ্ছে তোমার হচ্ছে গৌরবাহ হচ্ছে বাগপতিরাজ। তাহলে ন্যায়কুণ্ডলী কি বললাম? শ্রীধর ভট্ট। দেখো ভুল করো না, ন্যায়কুণ্ডলী শ্রীধর ভট্ট। চাঁদ বড়ৌ হচ্ছে তোমার পৃথ্বীরাজ চরিত, মানে চাঁদ বড়ৌ কে লিখেছেন? পৃথ্বীরাজ চরিত কে লিখেছেন? চাঁদ বড়ৌ। ন্যায়কুণ্ডলী কে লিখেছেন? শ্রীধর ভট্ট। গৌরবাহ কে লিখেছেন? বাগপতিরাজ। আর বুদ্ধচরিত কে লিখেছেন? অশ্বঘোষ। হর্ষচরিত হচ্ছে বাণভট্ট। আচ্ছা এইখানে আর একটা জিনিস বলি, এই যে চাঁদ বড়ৌ একজন মানে রাজার সভাকবি ছিল। তো তোমরা কি বলতে পারবে যে কোন রাজার সভাকবি ছিল চাঁদ বড়ৌ? এটা আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টে অনেক কটা কোশ্চেন দিয়েছি, যারা পারবে তারা জানিও। ওকে, তো চাঁদ বড়ৌ কোন রাজার সভাকবি ছিলেন? নেক্সট, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেটা হচ্ছে IOC এর সদর দপ্তর কোথায়? কুয়েত, লন্ডন, প্যারিস নাকি লুসান? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, লুসানে কিন্তু এই IOC যেটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কিন্তু সদর দপ্তর। নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? দেখো ক্ষারক কাকে বলে? ক্ষারক যারা, প্রথম কথা হচ্ছে ক্ষারক তেতো হয় স্বাদে, যেমন অ্যাসিড যেমন তোমার অম্ল বা অ্যাসিড যেমন টক হয়, ক্ষারক একটু স্বাদে তেতো হবে। তার মানে তোমাকে বলেছে স্বাদে তেতো, তো এটা তো রাইট অ্যান্সার। আচ্ছা, ক্ষারক সবসময় যারা যেমন KOH, হ্যাঁ KOH, এরা কি OH মাইনাস সরবরাহ করে। তো ক্ষারক জলীয় দ্রবণে বা জলীয় মাধ্যমে গলিত অবস্থায় OH মাইনাস সরবরাহ করে, এটাও ঠিক। ডিস্টার্ব হচ্ছে কোন দুটো? হয় এটা হবে না এটা হবে। এবার দেখো অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। তো এটা একটু মনে রাখতে হবে, অ্যাসিড নীল থেকে লাল, ক্ষারক লাল থেকে নীল। তাহলে লাল থেকে নীল এটা হচ্ছে সত্য, তাহলে এটা সত্য নয়, এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে সত্য। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তো 40 নম্বরের যে কোশ্চেন তার অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, সিঞ্চল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, অসম, সিকিম নাকি হিমাচল প্রদেশ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, পশ্চিমবঙ্গে কিন্তু এই সিঞ্চল অভয়ারণ্য কিন্তু অবস্থিত।
এছাড়াও কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপরে সুন্দরবন, এটাও পশ্চিমবঙ্গে অবস্থিত। অসম যদি বলি, অসমে তোমার হচ্ছে সোনাই রূপাই অভয়ারণ্য, তাই না? সোনাই রূপাই অভয়ারণ্য অসমে অবস্থিত। অসমে আরও আছে, অনেক কটা আছে অসমে। তো যাই হোক, সিকিমে কী আছে? সিকিমে তোমার কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান আছে। হিমাচল প্রদেশে কী আছে? হিমাচল প্রদেশে ভিতরকণিকা তো উড়িষ্যা, হিমাচল প্রদেশে এই মুহূর্তে মনে আসছে না। তো যাই হোক, হিমাচল প্রদেশও আছে। হিমাচল প্রদেশে মানালি অভয়ারণ্য হতে পারে, তবু একটু তোমরা দেখে নিও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। তথ্যের অধিকার আইনটি কত সালে কার্যকরী হয়? 2001, 2005, 2004 নাকি 2002? তো তথ্যের অধিকার আইন কিন্তু 2005 সালে কিন্তু কার্যকরী হয়। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি যমুনার কি বলছে ডান তীরের উপনদী? তো যমুনার ডান তীরের উপনদী, এই যে ডান তীর এবং বাম তীরের উপনদী, এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নিও। ঋষিগঙ্গা, সারদা, টোন্স নাকি বেতোয়া? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ বেতোয়া কিন্তু যমুনার ডান তীরের উপনদী। আর বাকি যেগুলো আছে, এই যে ঋষিগঙ্গা, সারদা, টোন্স, এগুলো কিন্তু তোমার হচ্ছে বাম তীরের উপনদী। ক্লিয়ার? ডান তীরের মধ্যে আরও কোনগুলো পড়ে? কেন, তারপরে তোমার চম্বল। ওকে, এগুলো কিন্তু যমুনার তোমার ডান তীরের উপনদী, এবং যমুনা কিন্তু গঙ্গার সাথে মিলিত হয়েছে। আর উৎপত্তিস্থল হচ্ছে কি? যমুনোত্রী হিমবাহ। নেক্সট কোশ্চেন, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? কনিষ্ক, জয়নুল আবেদিন, ফিরোজ শাহ তুগলক নাকি আলাউদ্দিন খলজি? দেখো, সুলতানি যুগের আকবর বলা হয় কিন্তু, দেখো বাংলার আকবর আলাদা। যদি বাংলার আকবর বলা হয়, সেটা কাকে বলা হয়? তিনি হচ্ছেন হোসেন শাহ, তাই না? বাংলার আকবর বা বাংলাদেশের আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে। তাহলে এই সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। আচ্ছা, বাংলার আকবর যেমন একটা পরীক্ষায় আছে, সেরকম আর একটা আছে, সেটা হচ্ছে কাশ্মীরের আকবর। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তো কাশ্মীরের আকবর হচ্ছে জয়নুল আবেদিন। ওকে, আলাউদ্দিন খলজি কি? যদি বলি আলাউদ্দিন খলজি সম্বন্ধে বলি, তিনি হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। স্কন্দগুপ্ত, বিন্দুসার, শিবাজি, অশোক, এগুলো তো বারবার বলেছি। এগুলো ঔরঙ্গজেব, আলমগীর বা বাহাদুর বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। চিপকো আন্দোলনে এই চিপকো কথার অর্থ কী? আদর করা, আলিঙ্গন করা, কেটে ফেলা নাকি পুজো করা? তো চিপকো কথার অর্থ হচ্ছে আলিঙ্গন করা। অর্থাৎ তোমরা চিপকো আন্দোলন, কে এই চিপকো আন্দোলনের প্রধান নেতাকে এর আগে বহুবার পড়িয়েছি। তো সেখানে কি সব গাছগুলো তারা জড়িয়ে ধরে রেখেছিল, অর্থাৎ আলিঙ্গন করে রেখেছিল। তো চিপকো কথার অর্থ কি? আলিঙ্গন করা। মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সঙ্গে জড়িত? ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি নাকি মণিপুরি? তো তিনি হচ্ছেন মৃণালী সারাভাই, তিনি হচ্ছেন ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত। এই ভারতনাট্যম কোথাকার বিখ্যাত নৃত্য? সেটা হচ্ছে তামিলনাড়ুর বিখ্যাত নৃত্য হচ্ছে ভারতনাট্যম। নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? রূপা, সোনা, কপার না অ্যালুমিনিয়াম? তো সর্বাধিক নমনীয় ধাতু যদি বলে, তখন অ্যান্সার হবে সোনা। ঠিক আছে, তো সর্বাধিক নমনীয় ধাতু হচ্ছে সোনা। আর যদি বলা হয় যে সব থেকে তোমার হচ্ছে বিদ্যুতের পরিবাহী, সবচেয়ে ভালো বিদ্যুতের পরিবাহী, তখন হবে রূপা বা সিলভার, একই কথা। ক্লিয়ার? আর কপার দিয়ে তো অনেক কোশ্চেন হয়, তো যখন আরও ডিটেলসে আলোচনা করবো বলবো। বলছে কোথায় হাতি ঘাস তৃণভূমি দেখতে পাওয়া যায়? হাতি ঘাস তৃণভূমি দেখতে পাওয়া যায় কোথায়? আফ্রিকা, ব্রাজিল, ভেনেজুয়েলা নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে আফ্রিকা, বিশেষ করে উত্তর আফ্রিকা, ওইদিকে কিন্তু হাতি ঘাস তৃণভূমি বেশি দেখতে পাওয়া যায়। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক, বহুলুল লোদি, ইলতুৎমিশ নাকি কুতুবউদ্দিন আইবক? তো কুতুবউদ্দিন আইবক কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা। এবং এইখানে একটা কোশ্চেন আসে যে কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু তোমার কুতুব মিনার তৈরি করেছিলেন, কিন্তু কুতুব মিনার তৈরির কাজ শেষ করেন কে? ইলতুৎমিশ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50, আজকের লাস্ট কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? 58, 60, 62 নাকি কোনো ঊর্ধ্বসীমা নেই? তো রাইট অ্যান্সার, এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানিও যে ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থী, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, সবারই তো কোনো একটা ডেট আছে, মানে কোনো একটা বয়স আছে, যে তার অবসরের বয়স আছে। প্রধানমন্ত্রী আমি বলছি না, রাজ্যপাল বলো বা আরও বিভিন্ন, যাই হোক অবসরের বয়স আছে, কিন্তু রাষ্ট্রপতির পদপ্রার্থীর অবসরের বয়স কত, এটা তোমরা কমেন্টে জানাবে। আর আবারও বলছি যে পিডিএফ আমি কিন্তু সন্তু একাডেমি চ্যানেলে পিডিএফ কিন্তু দিয়ে দেবো। তো সেইখান থেকে তোমরা আগে আমি অ্যান্সারের পিডিএফ আগে দিই না, আমি কোশ্চেনের পিডিএফটা দিই, যাতে তোমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করে
তোমরা কমেন্টে দিতে পারো যে কে কটা করতে পারছো, বা তোমরা নিজেরাই নিজেদেরকে একজন পরীক্ষক হিসেবে দেখে চেক করে নিতে পারো যে তোমাদের অবস্থানটা এখন বর্তমানে কোথায়। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো, দেখো লাইক করো, লাইকে কঞ্জুসি করো না, হ্যাঁ তোমাদের লাইকই কিন্তু আমাকে মোটিভেট করে, তো আমি আরও ভালো কিছু আনার জন্য বা সায়েন্স তোমাদের আরও সেইভাবে সুন্দরভাবে পড়াবো। কিন্তু তোমরা লাইক করো আর কমেন্ট করো কেমন লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করো, এবং এবং সাথে সাথে পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।